নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা গল্প সুন্দরম। তাহলে শুরু করি গল্প সুন্দরম। সমস্যাটা হলো সুকুমারের বিয়ে। কি এমন সমস্যা? শুধু একটি মনোমতো পাত্রী ঠিক করে শুভ লগ্নে শাস্ত্রীয় মতে উদ্ধার কার্য সমাধা করে দেওয়া, মানুষের একটা জৈব সংস্কারকে সংসারে পত্তন করে দেওয়া, এই তো। কিন্তু বাধা আছে, সুকুমারের ব্রহ্মচর্য। 12 বছর বয়স থেকে নিরামিষ, ফোঁটা তিলক করেছে সে। আজও পায়ে সেধে তাকে মুসুরির ডাল খাওয়ানো যায় না। সাহিত্য কাব্য তার কাছে অস্পৃশ্য। পাঠ্যপুস্তক ছাড়া জীবনে সে পড়েছে শুধু কখানি যোগশাস্ত্রের দীপিকা। বাগানের পুকুর ঘাটে নির্জন দুপুর রাতে একাগ্র প্রাণায়ামে কতবার শিউরে উঠেছে তার সুষুম্না। প্রতি কুম্ভকে রেচকে সুকুমার অনুভব করেছে এক অদ্ভুত আত্মিক শক্তির তড়িৎ স্পর্শ, শ্বাসে প্রশ্বাসে, রক্তে ও স্নায়ুতে। সুকুমার চোখ বুঝলেই দেখতে পায় তার অন্তরের নিভৃত কন্দরে সমাসীন এক বিবাগী পুরুষ। আবিষ্ট অবস্থায় কানে আসে কে যেন বলছে, মুক্তি দে, মুক্তি দে। জপ ছেড়ে চোখ মেলে তাকালেই দেখতে পায় কার এক গৈরিক উত্তরীয় ক্ষণিকের দেখা দিয়ে মিলিয়ে গেল বাতাসে। সুকুমার বন্ধুদের অনেকবার জানিয়েছে, ব্যাস এই এক্সামিনটা পর্যন্ত, তারপর আর নয়। হিমালয়ের ডাক এসে গেছে আমার। সুকুমারের বাবা কৈলাস ডাক্তার বলতেন, প্রোটিনের অভাব, পেটে দুটো ভালো জিনিস পড়ুক, গায়ে মাংস লাগুক, এসব ব্যামো 2 দিনেই কেটে যাবে। কত পাক আমি দেখলাম। কিন্তু মা, পিসিমা, ছোট বোন রানু আর ঝি, তাদের মন প্রবোধ মানে না। সকলে মিলে চেপে ধরল কৈলাস ডাক্তারকে। যত শিগগির পারো পাত্রী ঠিক করে ফেলো, আর দেরি নয়। ঝিয়ের কোঁদল তো লেগেই আছে। ছি ছি, সংসারের থেকেও ছেলের বনবাস। ছোট জাতের ছোট ঘরেও এমন কসাইপনা করে না বাপু। সমস্যার সমাধানের ব্যবস্থা হলো, কৈলাসবাবু পাত্রী দেখবেন। ভগ্নিপতি কানাইবাবু সুকুমারের মতিগতির চার্জ নিলেন। যেমন করে পারেন কানাইবাবু সুকুমারকে সংসারমুখ করবেন। পাশের খবর বেরিয়েছে, কানাইবাবু সুকুমারকে দিয়ে জোর করে দরখাস্তে সই করালেন। নাও সই করো। মুনসেফি চাকরি ঠাট্টার নয়, সংসারে থেকেও সাধনা হয়। ওই যাকে বলে পাঁকাল মাছের মতো থাকবে। জনক রাজা যেমন ছিলেন। বাড়ির বিষণ্ণ আবহাওয়া ক্রমে উৎফুল্ল হয়ে আসছে। কৈলাসবাবু পাত্রী দেখে এসেছেন। এখন সমস্যা সুকুমারকে কোনো মতে পাত্রী দেখতে নিয়ে যাওয়া। কানাইবাবু সকলকে আশ্বস্ত করলেন, কিছু ভাববার নেই, সব হো জায়গা। সংসারের ওপর সুকুমারের এই নির্লেপ এখনও কেটে যায়নি ঠিকই, তবু একটু চাঞ্চল্য, আচার আচরণে রক্ত মাংসের মানুষের মেজাজ একাধটু দেখা দিয়েছে যেন। তবু একদিন পড়ার ঘরে কানাইবাবুর সঙ্গে সুকুমারের একটা বচসা শোনা গেল। বাড়ির সবারই বুক দূর দূর করে উঠল। ব্যাপার কি? কানাইবাবুর কথার ফাঁদে পড়ে সুকুমারকে উপন্যাস পড়তে হয়েছে। জীবনে এই প্রথম। নাভিমূলে চন্দনের প্রলেপ দিয়ে অগুরু পুড়িয়ে ঘরে বাতাস পবিত্র করে নিয়ে অতি সাবধানে পড়তে হয়েছে তাকে। বলবান ইন্দ্রিয়গ্রাম কি হয় বলা তো যায় না। কিন্তু উপন্যাস না নরক, যত সব নীচ রিপু সেবার বর্ণনা। সমস্ত রাত ঘুম হয়নি, এখনো গা ঘিন ঘিন করছে। সুকুমার বলল, আপনাকে এবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম কানাইবাবু।
মানে অপমানে সম্পূর্ণ উদাসীন কানাইবাবু বললেন, আজ সন্ধ্যায় তোমায় সিনেমা দেখাতে নিয়ে যাব। যেতেই হবে ভাই, তোমার আজ্ঞাচক্রের দিব্যি। তাছাড়া ভালো ছবি, ধ্রুবের তপস্যা, মনটাও তোমার একটু পবিত্র হবে। কানাইবাবুর এক্সপেরিমেন্ট বোধহয় সার্থক হয়ে উঠল। সুকুমার কাব্য পড়ে, কবির আখড়ায় গিয়ে মাথুর শুনে এসেছে, ঘন ঘন সিনেমায় যায়। এদিকে অ্যাপয়েন্টমেন্ট পত্রও চলে এসেছে। কিন্তু অনাসক্তির ঘোর সম্পূর্ণ কাটেনি। আজকাল সুকুমারের অতীন্দ্রিয় আবেশ হয়। জ্যোৎস্না রাতে বাগানে একা বসে বসে নেবু ফুলের সুগন্ধে মনটা অকারণেই উড়ে চলে যায় ধূলিধূসর সংসারের বন্ধন ছেড়ে, যেন আকাশের নীলিমায় সাঁতার দিয়ে বেড়ায়। একটা বিষণ্ণ সুখকর বেদনা। কিসের অভাব, কাকে যেন চাই, কে সেই না পাওয়া। দীর্ঘশ্বাস চাপতে গিয়ে লজ্জা পায় সুকুমারের। রাত করে সিনেমা দেখে বাড়ি ফিরবার পথে কানাইবাবু সুকুমারকে জিজ্ঞাসা করলেন, নাচটা কেমন লাগলো? সুকুমার সহসা উত্তর দিল না। একটু চুপ করে থেকে বলল, কানাইবাবু, কি? মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। নিশ্চয়, কালই চলো বারাসাত। যাদব বোসের মেয়ে বনলতা। তোমার মেজদি যেতে লিখেছে, আর বাবা তো আগেই দেখে এসেছেন। উকিলের মোহরি যাদব বোস, বংশ ভালো, আর মেয়ে বনলতা দেখতে ভালোই। যাদব বোস অল্পপণে দয়ালু সৎপাত্র খুঁজছেন। মেজদি একটি 15 বয়সের মেয়েকে হাত ধরে সামনে টেনে নিয়ে এলেন। ভালো করে দেখে নে সুকু, মনে যেন শেষে খুঁত খুঁত না থাকে। যাত্রা দলের রাজকুমারীর মতো মেয়েটাকে যতদূর সম্ভব জবরজং করে সাজানো হয়েছে। বিরাট একটা ঝকঝকে বেনারসি শাড়ি আর পুরু শার্টিনের জ্যাকেট। পাড়ার মেয়েদের কাছে ধার করা চুড়ি, রুলি, বালা ও অনন্ত কনুই পর্যন্ত বোঝাই করা 2টি হাত। ঘামে চুপসে গেছে কপালের টিপ। পাউডারের মোটা খড়ির স্রোত গাল বেয়ে গড়িয়ে পড়ছে গলার উপর। মেয়েটি দম বন্ধ করে চোখের দৃষ্টি হারিয়ে যেন যজ্ঞের পশুর মতো এসে দাঁড়ালো। বনলতার শক্ত খোঁপাটা চট করে খুলে চুলের গোছা 2 হাতে তুলে ধরে মেজদি বললেন, দেখে নে সুকু, গায়ের মেয়ে হলে হবে কি, তেল চিটে ঘাড় নয়, যা তোমাদের কত কলেজের মেয়ের দেখেছি। রামও। মেজদি যেন ফিজিওলজি পড়াচ্ছেন। বনলতার থুতনিটা ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখালেন। চোখ মেলে তাকাতে বললেন, টেরাকানা নয়। পায়চারি করালেন, খোঁড়া নয়। সুকুমারের মুখের সামনে বনলতার হাতটা টেনে নিয়ে আঙুলগুলি ঘেঁটে ঘেঁটে দেখালেন, দেখছিস তো, নিন্দে করার জো নেই। দেখার পালা শেষ হলো। বাড়ি ফিরে কানাইবাবু জিজ্ঞাসা করলেন, কি হে যোগীবর, পছন্দ তো? সুকুমার চুপ করে রইল। মুখের চেহারা প্রসন্ন নয়। কানাইবাবু বুঝলেন, এক্ষেত্রে মৌনিং অসম্মতি লক্ষণম। সিনেমায় বনানী দেবীর নাচ দেখে চোখ পাকিয়েছ ভায়া, এসব মেয়ে কি পছন্দ হয়? কানাইবাবু মনের বিরক্তি মনে চেপে রাখলেন। পিসিমা বললেন, ছেলের আপত্তি তো হবেই, হা ঘরের মেয়ে এনে হবে কি, মুহুরি টুহুরির সঙ্গে কুটুম্বিতে চলবে না। সুন্দরী মেয়ে চাই, এইটেই বড় বাধা দাঁড়িয়েছে এখন। কৈলাস ডাক্তার পাত্রী দেখছেন, আর বিপদের কথা এই যে তার চোখে অসুন্দর তো কেউ নয়। তাই কৈলাস ডাক্তার কাউকে সুন্দরী বলে সার্টিফিকেট দিলেই চলবে না। এ বিষয়ে তার রুচি সম্বন্ধে সকলের যথেষ্ট সংশয় আছে। প্রথম ছেলে, জীবনসঙ্গিনী নিয়ে ঘর করতে হবে যাকে, তারই মতটা গ্রাহ্য, তারপর আর সকলের। কৈলাসবাবু নিজে কুরূপ,
কুৎসা করা যাদের আনন্দ, তারা আড়ালে বলে কালো জিভ ডাক্তার। ভদ্রলোকের জিভটাও নাকি কালো। যৌবনে এ যন্ত্রণা কৈলাস ডাক্তারকে মর্মপীড়া দিয়েছে অনেক। আজ প্রৌঢ়ত্বের শেষ ধাপে এসে এ দৌর্বল্য তাঁর আর নেই। বাংলোর বারান্দায় সোফায় বসে নিবিষ্ট মনে কৈলাস ডাক্তার এই কথাই ভাবছিলেন। এই রূপতত্ত্ব তাঁর কাছে দুর্বোধ্য। আজ 25 বছর ধরে যে ঝানু সার্জন ময়নাঘরে মানুষের বুক চিরে দেখে এসেছে, তাকে আর বোঝাতে হবে না কাকে সোনার দেহ বলে। মানুষের অন্তরঙ্গ রূপের পরিচয় কৈলাস ডাক্তারের মতো আর কে জানে? কিন্তু তাঁর এই ভিন জগতের সুন্দরম তাকে কদর দেবার মতো দ্বিতীয় মানুষ কই? দুঃখ এইটুকু। হঠাৎ শেকল বাঁধা হাউন্ডটার বিকট চিৎকার আর লাফঝাঁপ। ফটক ঠেলে হুড়মুড় করে ঢুকল মানুষের ব্যঙ্গমূর্তি কয়েকটি প্রাণী। যদুডোম আর নিতাই সহিস দৌড়ে এলো লাঠি নিয়ে। যদু ও নিতাইয়ের গলা ধাক্কা গ্রাহ্য না করে ফটকের ওপর জুত করে বসল একটা ভিখারি পরিবার। নোংরা চটের পোঁটলা, ছেঁড়া মাদুর, উনুন, হাঁড়ি, ক্যানেস্তারা, পিঁপড়ে ও মাছি নিয়ে একটা কদর্য জগতের অংশ। শোরগোল শুনে বাড়ির সবাই এলো বেরিয়ে। কৈলাসবাবু বললেন, কে রে এরা যদু, চাইছে কি? এ বেটার নাম হাবু বোস্টম, কুষ্ঠ হয়ে এখন ভিক্ষে ধরেছে। কুষ্ঠী হাবু তার পটি বাঁধা হাত দুটো তুলে বলল, কৃপা করো বাবা। এ বুড়িটাকে? এ মাগির নাম হামিদা, যাতে ইরানি বেদিয়া, বসন্তে কানা হবার পর দল ছাড়া হয়েছে। ও এখন হাবুরি বউ। হামিদা কোলের ভিতর থেকে ন্যাকড়ায় জড়ানো কমাসের একটা ছেলেকে দু হাতে তুলে ধরে নকল কান্নায় কোঁকিয়ে কোঁকিয়ে বলল, বাচ্চা কা জান হুজুর, এক পিয়ালি দুধ হুজুর, এক মুঠি দানা হুজুর। আর এই ধিঙ্গি ছড়িটাকে? পিসিমা প্রশ্ন করলেন। ওর নাম তুলসী, হাবু আর হামিদার মেয়ে। তুলসী একটা কলাই করা থালা হাতে বসে আছে চুপ করে। পরিধানে খাটো একটা নোংরা পর্দার কাপড়, বুকের ওপর থেকে গেরো দিয়ে ঝোলানো। আভরণের মধ্যে হাতে একটা কৌড়ির তাবিজ। দেখবার মতো চেহারা এই তুলসীর। বছর 14 বয়স, তবু সর্বাঙ্গে একটা রূঢ় পরিপুষ্ট। কোনো ডাকিনীর টেরাকোট্টা মূর্তির মতো কালিমারা শরীর, মোটা থ্যাবড়া নাক, মাথার খলিটা বেঢপ, টেরে বেঁকে গেছে। চোয়াল জুড়ে জন্তুর একটা হিংসা ফুটে রয়েছে যেন। মুখের সমস্ত পেশি ভেঙে চুরে গেছে ছন্নছাড়া বিক্ষোভে। এ মুখের দিকে তাকিয়ে দাতাকর্ণ দান ভুলে যায়, গা শিরশির করে। কিন্তু যদু বলল, তুলসীর ভিক্ষের রোজগারই নাকি এদের পেট ভাতের একমাত্র নির্ভর। হাবু ঠিক ভিক্ষে করতে আসেনি। মিউনিসিপ্যালিটি এদের বস্তি ভেঙে দিয়েছে। নতুন অফিসের গুদাম হবে সেখানে। শহর এলাকায় এদের থাকবার আর হুকুম নেই। হাবু কান্নাকাটি করল, একটা সার্টিফিকেট দিন বাবা, মুচিপাড়ার ভাগাড়ের পিছনে থাকব। দীননাথের দিব্যি, হাট বাজার ঘেঁষব না কখনো। তুলসী ভিক্ষে খাটবে, ওর তো আর রোগ বালাই নেই। পিসিমা বললেন, যেতে বলো যেতে বলো, গা ঘিন ঘিন করে। কিছু দিয়ে বিদায় করে দে রানু। রানু বলল, আমার ছেঁড়া ফ্লানেলের ব্লাউজটা দিয়ে দিই, এই শীতে তবু ছেলেটা বাঁচবে। হ্যাঁ দিয়ে দে, থাকে তো একটা ছেঁড়া শাড়িও দিয়ে দে। বয়স হয়েছে মেয়েটার, লজ্জা রাখতে হবে তো। কৈলাস ডাক্তার বললেন, আচ্ছা যা তোরা, সার্টিফিকেট দেব, কিন্তু খবরদার হাট বাজারে আসিস না। হাবু তার সংসারপত্র নিয়ে আশীর্বাদ করে চলে গেলে
তুলসীর কথাটাই আলোচনা হলো আর একবার। কৈলাসবাবু হেসে হেসে বললেন, দেখলে তো সুন্দরী তুলসীকে, ওরও বিয়ে হয়ে যাবে। ঝি উত্তর দিল, বিয়ে হবে না কেন, সবই হবে, তবে সেটা আর বিয়ে নয়। কৈলাসবাবু আরেকটি পাত্রী দেখে এসেছেন, নন্দ দত্তের বোন দেবপ্রিয়া। মেয়েটি ভালোই, তবে সুকুমার একবার দেখে আসুক। দেখানো হলো দেবপ্রিয়াকে। মেয়েদের প্রাচুর্যে বয়স ঠিক ঠাওর হয় না। চওড়া কপাল, ছোট চিবুক, গোল গোল চোখ, গায়ের রং মেটে কিন্তু সুমসৃণ। ভারী ভুরু দুটোতে যেন তিব্বতী উপত্যকার ধূর্ত একটু ছায়া প্রচ্ছন্ন এক মঙ্গলিনীকে ইশারায় ধরিয়ে দিচ্ছে। ঠোঁটে হাসি লেগেই আছে। সে বোধহয় জানে তার এই অপ্রাকৃত পৃথুলতা লোক হাসাবার মতোই। দেবপ্রিয়ার গলা মিষ্টি, গান গায় ভালো। সুকুমার হ্যাঁ না কিছুই বলে না। বলা তার স্বভাব নয়। বোঝা গেল এ মেয়ে তার পছন্দ নয়। পিসিমাও বললেন, হবেই না তো পছন্দ, শুধু গলা দিয়েই তো আর সংসার করা যায় না, তাছাড়া নন্দরা বংশেও খাটো। কৈলাস ডাক্তার দুশ্চিন্তায় পড়লেন। সমস্যা ক্রমেই ঘোরালো হচ্ছে। এ মোটেই সহজ সরল ব্যাপার নয়। নানা নতুন উপসর্গ দেখা দিচ্ছে একে একে। শুধু সুন্দরী হলেই চলবে না, বংশ, বিত্ত, শিক্ষা ও রুচি দেখতে হবে। মাঝে পড়ে পুরুত ভট্টাচার্যি আরও খানিকটা ইন্ধন জুগিয়ে গেছেন। সমস্যাটা ক্রমেই তেতে উঠছে। ভট্টাচার্যি বাড়ির সকলকে বুঝিয়ে গেছেন, নিতান্ত আধ্যাত্মিক এই বিয়ে জিনিসটা। কুলনারীর গুণ লক্ষণ মিলিয়ে পাত্রী নির্বাচন করতে হবে। গৃহিণী, সচিব, সখী, প্রিয় শিষ্যা সব দিক যাচাই করে দেখতে হবে। সারা জীবনের ধর্মসাধনার অংশভাগিনী এ ঠাট্টার ব্যাপার নয়। ধরে বেঁধে একটা নিয়ে এলেই হলো না। ওসব যাবনিক অনাচার চলবে না। হ্যাঁ, তবে সুন্দরী হওয়া চাই, কারণ সৌন্দর্য একটা দেবসুলভ গুণ। এবার যতদূর সম্ভব সাবধানে খুব ভেবেচিন্তে কৈলাস ডাক্তার এক পাত্রী দেখে এলেন। অনাদি সরকারের মেয়ে অনুপমা সুশিক্ষিতা ও সুন্দরী। অনুপমার বয়স একটু বেশি, রোগা বা অতিতন্যী দুই বলা যায়। মুখশ্রী আছে কি না আছে তা বিতর্কের বিষয়, তবে চালচলনের সুরুচির আবেদন আছে নিশ্চয়। রূপে যেটুকু ঘাটতি তা পুষিয়ে গেছে সুশিক্ষার হলাদিনী গুণে। প্রতিবাদ করল রানু, না ম্যাচ হবে না, যা ঝিরকুট চেহারা মেয়ের। ঋষি বালকের মতো কাঁচা মন সুকুমারের। হ্যাঁ না বলা তার ধাতে সম্ভব নয়, কিংবা অতিরিক্ত লজ্জা তাও হতে পারে। তবে তার আচরণেই বোঝা গেল এ বিয়েতে সে রাজি নয়। পিসিমা বললেন, ভালোই হলো, জানি তো যা কিপ্টে এই অনাদি চাষা, বিনা খরচে কাজ সারতে চায়, পাত্র যেন পথে গড়াচ্ছে। দৈবজ্ঞ মশাই এসে পিসিমাকে স্মরণ করিয়ে দিলেন, পাত্রীর রাশি আর গণ খুব ভালো করে মিলিয়ে দেখবেন পিসিমা, ওসব কিন্তু তুচ্ছ করার জিনিস নয়, সবই গ্রহের কৃপা। দৈবজ্ঞ সুকুমারের কোষ্ঠী বিচার করে বাড়ির সকলকে বড় রকম একটা প্রেরণা দিয়ে চলে গেল। যা দেখছি তা তো বড়ই ভালো মনে হচ্ছে। পতাকিরিষ্ট আর নেই, এবার কেতুর দশা চলছে। এই বছরের মধ্যেই ইষ্ট লাভ। সুন্দরী রামা, রাজপদং, ধবলখং, আর কত বলবো। এই ঝুড়ি, ওখানে কি করছিস? কৈলাসবাবু ধমকে উঠলেন। সুকুমারের পড়ার ঘরের সামনের বারান্দায় ফুল গাছের টবের পাশে বসে আছে তুলসী, হাতে কলাই করা থালাটা। যদু কোত্থেকে এসে সঙ্গে সঙ্গে হুমকি দিল, ওঠ এখান থেকে হারামজাদি, কেমন ঘুপটি মেরে বসে আছে চুরির ফিকিরে। কৈলাস ডাক্তার বললেন, যা গালমন্দ করিস নে, খিড়কির দরে বসতে বল।
সামনে কানাইবাবুকে পেয়ে বললেন, কি কানাই, এবার আমাকে বিড়ম্বনা থেকে একটু রেহাই দেবে কি না? সুন্দরী পাত্রী জুটল তোমাদের? আগে না, চেষ্টার তো ত্রুটি করছি না। চেষ্টা করেও কিছু হবে না, তোমাদের সুন্দরের তো মাথা মুন্ডু কিছু নেই। কীরকম? কীরকম আবার? চুল কালো হলে সুন্দর আর চামড়া কালো হলে কুৎসিত, এই কথাটা কি মহাব্যমে লেখা আছে শাশ্বত কালি দিয়ে? একটু চুপ করে থেকে কৈলাস ডাক্তার বললেন, পদ্মপত্র যুগ্ম নেত্র পরশয়ে শ্রুতি। ধন্যী বাবা কাশিরাম। একবার ভাবো তো কানাই, কোনো ভদ্রলোকের যদি নাক থেকে কান পর্যন্ত ইয়া ইয়া দুটো চোখ ছড়িয়ে থাকে, কি চিজ হবে সেটা? কানাইবাবু বললেন, যা বলেছেন, কত যে বাজে সংস্কারের সাত পাঁচ রয়েছে লোকের। তবে মানুষের রূপের একটা স্ট্যান্ডার্ড অবশ্য আছে। এনথ্রোপোলজিস্টরা যেমন বলেন। এনথ্রোপোলজিস্ট না চামড়াওয়ালা? কৈলাসবাবু চড়া মেজাজে বললেন, আসুক একবার আমার সঙ্গে ময়না ঘরে, দুটো লাশের ছাল ছাড়িয়ে দিচ্ছি, চিনে বলুক দেখি কে ওদের আলপাইন, নেগ্রিটো আর প্রোটো অস্ট্রাল। দেখি ওদের বংশবিদদের মুরন। মেলা বকো না আমার কাছে। কানাইবাবু সরে পড়ার পথ দেখলেন। জানো কানাই, আমাকে আড়ালে সব কালো জীব বলে ডাকে। বর্বর আর গাছে ফলে, একটা বাজে টাবু ছাড়বার শক্তি নেই, সভ্যতার গর্ব করে, আধুনিক হয়েছে, যত সব ফাজিলের দল। কৈলাস ডাক্তার ক্ষুব্ধ লাল চোখ দুটিকে শান্ত করে চুরুট ধরালেন। সত্যদাসের বাড়ি থেকে ভালো একটি পাত্রী দেখে খুশি মনে কৈলাস ডাক্তার ফিরলেন। ফটকে পা দিয়েই দেখেন সুকুমারের পড়ার ঘরের সামনে বসে যদু আর নিতাই তুলসীর সঙ্গে মশকরা করছে। এই রাস্কেল সব, কি হচ্ছে ওখানে? তুলসী ওর থালা হাতে দৌড়ে পালিয়ে গেল। যদু নিতাই আমতা আমতা করে কিছু একটা গুছিয়ে বলতে বৃথা চেষ্টা করে চুপ করে রইল। কৈলাসবাবু সুকুমারকে ডেকে বললেন, ঘরের দোর খোলা রাখো কেন? সেই ভিখিরি ছুরিটা কদিন থেকে ঘুরঘুর করছে এদিকে। খুব নজর রাখবে, কখন কি চুরি করে সরে পড়ে বলা যায় না। সুকুমারের মাকে ডেকে কৈলাসবাবু জানালেন, সত্যদাসের মেয়ে মমতাকে দেখে এলাম, একরকম পাকা কথাই দিয়ে এসেছি। এবার সুকুমার আর তোমরা একবার দেখে এসো, আমায় আর নাকে দড়ি দিয়ে ঘুরিও না। যথারীতি মমতাকে দেখে আসা হলো। মমতার রূপে অসাধারণত্ব আছে সন্দেহ নেই। ঘুটঘুটে অমাবস্যার মতো ঘন কৃষ্ণ গায়ের রং, সমস্ত অবয়বে সুপেশল কাঠিন্য, মণিবন্ধ ও কনুইয়ের মজবুত অস্থিমজ্জা আর হাত পায়ের রোমঘন পারস্য পুরুষকেও লজ্জা দেয়। চওড়া করটির ওপর অতি কুঞ্চিত স্থূলতন্ত্র চুলের ভার নীলগিরির চূড়ার ওপর স্নিগ্ধ মেঘস্তবকের মতো, এক দৃঢ়া দ্রাবিড়া নায়িকার মূর্তি। মমতার প্রখর দৃষ্টির সামনে সুকুমার সংকুচিত হল। বরমালা কাঙাল অবলার দৃষ্টি এ নয়, বরং এক অকুতলজ্জ স্বয়ংবরার জিজ্ঞাসায় যেন জলজল করছে। সত্যবাবু মেয়ের গুণপনার পরিচয় দিলেন। বড় পরিশ্রমী মেয়ে, কারণ স্বাস্থ্য খুব ভালো। ছাত্রজীবনে প্রতি বছর স্পোর্টসে প্রাইজ পেয়ে এসেছে। মেয়ে দেখে এসে সুকুমার মুখ ভার করে শুয়ে রইল। রানু বলল, এ নিশ্চয় রাক্ষসগণ পিসিমা। পিসিমাও একটু বিমর্ষ হয়ে বললেন, হ্যাঁ সেই তো কথা, বড় হট্টাকট্টা চেহারা, নইলে ভালো বরপণ দিচ্ছিল, দান সামগ্রীও। তবু কৈলাস ডাক্তার তোড়জোড় করছেন, মমতার সঙ্গেই বিয়ের একরকম ঠিক। এবার একটু শক্ত হয়েছেন তিনি। 10 জনের 10 কথার চক্রে আর ভূত সাজতে পারবেন না। কিন্তু যা কখনো হয়নি তাই হলো, সুকুমারের প্রকাশ্য বিদ্রোহ। সুকুমার এবার মুখ খুলেছে। রানুকে ডেকে দিয়ে জানিয়ে দিয়েছে, সত্যদাসের সঙ্গে বড় গলাগলি দেখছি বাবার,
ওখানে যদি বিয়ে ঠিক হয় তবে একটু আগে ভাগে আমায় জানাবি, আমি যুদ্ধে সার্ভিস নিচ্ছি। কথাটা শুনে পিসিমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সুকুমারের মা রান্না ছেড়ে বৈঠকখানায় গিয়ে কৈলাসবাবুর সঙ্গে এক প্রস্থ বাগযুদ্ধ সেরে এলেন। কিন্তু ফল হলো না কিছুই। কৈলাসবাবু এবার অটল। সুকুমারের মা কেঁদে ফেললেন। ওই হদ্দকুচ্ছিত মেয়ের সঙ্গে বিয়ে? তোমার ছেলে ওই মেয়ের ছায়া মারাবে ভেবেছ? এমন বিয়ে না দিয়ে ছেলের হাতে চিমটে বিদেয় করে দাও না। কৈলাসবাবুর অটলতার ব্যতিক্রম হলো না কিছুই। তিনি শুধু একটা দিন স্থির করবার চেষ্টায় রইলেন। সুকুমার মার মূর্তি হয়ে রানুকে বলল, সেই দৈবজ্ঞটা এবার এলে আমায় খবর দিবি তো। কোন দৈবজ্ঞ? ওই যে বেটা সুন্দরী রামাটামা বলে গিয়েছিল, জিভ উপড়ে ফেলব ওর। আড়ালে দাঁড়িয়ে কৈলাস ডাক্তার শুনলেন এই বার্তালাপ। রাগে ব্রহ্মতালু জ্বলে উঠল তাঁর। সুকুমারের মাকে ডেকে প্রশ্ন করলেন, কি পেয়েছ? শঙ্কিত চোখে কৈলাসবাবুর দিকে তাকিয়ে সুকুমারের মা বললেন, কি হয়েছে? ছেলের বিয়ে দিতে চাও? কেন দেব না? সৎপাত্রী চাও না সুন্দরী পাত্রী চাও? সুকুমারের মা ভেবে নিয়ে ভয় ভয় বললেন, সুন্দরী পাত্রী। বেশ, তবে লিখে দাও আমাকে, সুন্দরী কাকে বলে। তন্নি, শ্যামা, পক্ক, বিম্বাধর আরও যা আছে সব লিখে দাও। আমি সেই ফর্দ মিলিয়ে পাত্রী দেখব। এই বিদঘুটে প্রস্তাবে সুকুমারের মার মেজাজ ও ধৈর্য হারাবার উপক্রম করল। তবু মনের ঝাঁজ চেপে নিয়ে বললেন, তার চেয়ে ভালো তোমার পাত্রী দেখতে হবে না, আমরা দেখছি। ধন্যবাদ, খুব ভালো কথা। এবার তাহলে আমি দায়মুক্ত। হ্যাঁ। কৈলাস ডাক্তার এখন অনেকটা সুস্থির হয়েছেন। হাসপাতালে যান আসেন, রুগী নিয়ে, ময়নাঘরের লাশ নিয়ে দিন কেটে যায়, যেমন আগে কাটত। বাগানের দিকে একটা হট্টগোল। কৈলাস ডাক্তার এগিয়ে গিয়ে দেখেন যদুডোম আর নিতাই মিলে তুলসীকে ঘাড় ধরে হিড় হিড় করে টেনে বাগানের ফটক দিয়ে বার করে দিচ্ছে। কি ব্যাপার নিতাই? বড় পাজি এই ছুরিটা হুজুর, পয়সা দেয়নি বলে দাদাবাবুর ঘরে ঢিল ছুঁড়ছিল, আর এই দেখুন আমার হাত কামড়ে দিয়েছে। কৈলাস ডাক্তার বললেন, বড় বার বেড়েছে ছুরির। ভিখিরির জাত, দয়া করলেই কুকুরের মতো মাথায় চড়ে। কেবলই দেখছি মাস 3-4 শুধু এদিকেই নজর। এবার এলে পুলিশে ধরিয়ে দিবি। তুলসী ফটকের বাইরে গিয়েও মত্তা বাতুলির মতো আরও কটা ইট পাটকেল ছুঁড়ে চলে গেল। কৈলাস ডাক্তার বললেন, সব সময় ফটকে তালা বন্ধ করবি। সেদিনই সন্ধেবেলা অনেক রাতে রুগী দেখে বাড়ি ফিরতেই কৈলাস ডাক্তার দেখলেন ফটক খুলে অন্ধকারে চোরের মতো পা টিপে টিপে সরে পড়ছে তুলসী। কৈলাসবাবুকে দেখে আরও জোরে দৌড়ে পালিয়ে গেল। হাঁক দিতেই যদু ও নিতাই হাজির হলো লাঠি হাতে। অত্যন্ত বিরক্ত হয়ে কৈলাস ডাক্তার বললেন, এ কি? ফটক খোলা, বারান্দায় আলো জ্বলছে, সুকুমারের ঘরে আলো, আমার বৈঠকখানা খোলা, তোমরা সব জেগেও রয়েছ, অথচ ছুরিটা বেমালুম চুরি করে সরে পড়ল। কৈলাস ডাক্তার সমস্ত ঘর তন্ন তন্ন করে দেখলেন। আমার ঘরটা সব তছনছ করেছে কে? টেবিল থেকে নতুন বেলেডোনার শিশিটাই বা গেল কোথায়? অনেকক্ষণ বকাবকি করে শান্ত হলেন কৈলাস ডাক্তার। কিছু চুরি হয়নি বলেই মনে হলো। দিনটা আজ ভালো নয়। সকাল থেকে বিকেল পর্যন্ত আকাশে দুর্যোগ ঘনিয়ে আছে। কানাইবাবু এসে কৈলাস ডাক্তারকে জানালেন, সুন্দরী পাত্রী পাওয়া গেছে, জগৎ ঘোষের মেয়ে। সুকুমারের এবং আর সবারও পছন্দ হয়েছে। বংশে, শিক্ষায় ও গুণে কোনো ত্রুটি নেই। কৈলাস ডাক্তার বললেন, বুঝলাম, তোমরা কল্পতরুর সন্ধান পেয়েছ, সুখবর। আপনাকে আজ রাত্রে আশীর্বাদ করতে যেতে হবে। তা যাব। যদুডোম এসে তক্ষুনি খবর দিল, 3টে লাশ এসেছে ময়না তদন্তের জন্য। কৈলাস ডাক্তার বললেন, চল রে যদু, এক্ষুনি সেরে রাখি, রাত্রে আমার নানা কাজ রয়েছে। ময়না ঘরে এসে কৈলাস ডাক্তার বললেন, বড় মেঘলা করেছে রে, পেট্রোম্যাক্স বাতি দুটো জ্বাল।
যন্ত্রপাতিগুলো গামলায় সাজিয়ে আস্তিন গুটিয়ে নিয়ে কৈলাস ডাক্তার বললেন, রাত হবে নাকি রে যদু? আগে না, দুটো আগুনে পোড়া লাশ পচে পাঁক হয়ে গেছে। ও তো জানা কেস, আমি চিড়ে ফেলে দেব। বাকি একটা শুধু। নে, কোনটা দিবি দে। কৈলাস ডাক্তার করাত হাতে টেবিলের পাশে দাঁড়ালেন। লাশের ঢাকাটা খুলে ফেলতেই কৈলাস ডাক্তার চমকে বললেন, হ্যাঁ, এ কে রে যদু? যদু ততক্ষণে আলগোছে সরে পড়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। কৈলাস ডাক্তারের প্রশ্নে ফিরে এসে বলল, হ্যাঁ হুজুর, তুলসীর সেই ভিখিরি মেয়েটা। কৈলাস ডাক্তার বোকার মতো যদুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। যদু সেই অবসরে তুলসীর পরিহিত নোংরা শাড়িটা, গায়ের ছেঁড়া কোটটা খুলে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। আবার বাইরে যাবার উদ্যোগ করতেই কৈলাস ডাক্তার বললেন, যাচ্ছিস কোথায়? স্পিরিট দিয়ে লাশটা মোচ ভালো করে। ইউক্যালিপটাসের তেলের বোতলটা দে, কিছু কর্পূর পুড়তে দে, আর একটা বাতি জ্বালা। ওয়ান মোর আনফরচুনেট। কথাটার মধ্যে যেন একটু বেদনার আভাস ছিল। তুলসীর লাশে হাত দিলেন কৈলাস ডাক্তার। করাতের দু পোঁচে খুলিটা দুভাগ করা হলো। কৈলাস ডাক্তারের হাতের ছুরি ফোঁস ফোঁস করে স্বনিঃশ্বাসে নেচে কেটে চলল লাশের উপর। গলাটা চিরে দেওয়া হলো লম্বালম্বিভাবে। বুকের মাঝখানে ও দুপাশে বড় বড় পোঁচ দিয়ে ধরটা খুলে ফেলা হলো। সাঁড়াশি দিয়ে পটপট করে পাঁজরগুলো উল্টে দিলেন কৈলাস ডাক্তার। যেন ঘুমে ঢলে রয়েছে তুলসীর চোখের পাতা। চিমটে দিয়ে ফাঁক করে কৈলাস ডাক্তার দেখলেন, নিশ্চল দুটি কনিনিকা যেন নিদারুণ কোনো অভিমানে নিষ্প্রভ হয়ে আছে। শুকিয়ে কুঁচিয়ে গেছে চোখের শ্বেত পটল। সুজলা অশ্রুশীলা নাড়িগুলো অতি স্রাবে বিষণ্ণ। ইস, মরার সময় মেয়েটা কেঁদেছে খুব, কৈলাস ডাক্তার বললেন। যদু বলল, হ্যাঁ হুজুর, কাঁদবেই তো, সুইসাইড কি না? করে ফেলে তো ঝোঁকের মাথায়, তারপর খাবি খায়, কাঁদে আর মরে। গলা টিপে মারেনি তো কেউ? কৈলাস ডাক্তার খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন। কই, কোনো আঘাতের চিহ্ন তো নেই। গুচ্ছ গুচ্ছ অম্লান সরোরজ্জু, শ্বাস বহা নালীটাও তেমনি প্রফুল্ল, অজস্র লালায় পিচ্ছিল সুপুষ্ট গ্রসনিক। এত লালা! মরার আগে মেয়েটা খেয়েছে খুব পেট ভরে। হ্যাঁ হুজুর, ভিখারি তো খেয়েই মরে। দেহতত্ত্বের পাকা জহুরি কৈলাস ডাক্তার। তাকে অবাক করেছে আজ কুৎসিতা এই তুলসী। কত রূপসী কুলবধূ, কত রূপাজীবা নটির লাশ পার হয়েছে তার হাত দিয়ে। তিনি দেখেছেন তাদের অন্তরঙ্গ রূপ, ফ্যাকাশে ঘেও। তুলসী হার মানিয়েছে সকলকে। অদ্ভুত। বাতিটা কাছে এগিয়ে নিয়ে কৈলাস ডাক্তার তাকিয়ে রইলেন। প্রবাল পুষ্পের মালঞ্চের মতো বরাঙ্গের এই প্রকট রূপ, অছদ্ম মানুষের রূপ। এই নবনীতে পিণ্ড মস্তিষ্ক জোড়া শতদলের মতো উৎফুল্ল, হৃদকোষের অলিন্দ আর নিলয়। রেশমি ঝালরের মতো শত শত মোলায়েম ঝিল্লি। আনাচে কানাচে যেন রহস্যে ডুব দিয়ে আছে সুসূক্ষ্ম কৈশিক জাল। কৈলাস ডাক্তার বিমুগ্ধ হয়ে দেখলেন, থরে বিথরে সাজানো সারি সারি যত রক্তিম পরশুকা, বরফের কুচির মতো অল্প অল্প মেয়েদের ছিটে। মজ্জাস্থি ঘিরে নেবে গেছে প্রাণদা লীলার প্রবাহিকা। কৈলাস ডাক্তার বাতিটাকে আরও কাছে এগিয়ে নিলেন। খণ্ড স্ফটিকের মতো পিতাভ ছোট বড় কত গ্রন্থির বিথিকা, প্রশান্ত মুকুট ধমনী, সন্ধিতে সন্ধিতে সুপ্রচুর লসিকার বুদবুদ। গ্রন্থি ক্ষীরে নিষিক্ত অতি অভিরাম এই
অংশুপেশীর স্তবক আর তরুণাস্থির শয্যা। ঝাঁপি খোলা রত্নমালার মতো আলোয় ঝলমল করে উঠল। আবিষ্ট হয়ে গেছেন কৈলাস ডাক্তার। কুৎসিতা তুলসীর ওই রূপের পরিচয় কে রাখে? তবুও এ তিমির দৃষ্টি হয়তো ঘুচে যাবে একদিন। আগামীকালের কোনো প্রেমিক বুঝবে এ রূপের মর্যাদা। নতুন তাজমহল হয়তো গড়ে উঠবে সেদিন। যাক, কৈলাস ডাক্তার আবার হাতের কাজে মন দিলেন। যদু বলল, এসবে কোনো জখম নেই হুজুর, পেটটা দেখুন। ছুরির ফলার এক আঘাতে দুভাগ করা হলো পাকস্থলী। এইবার কৈলাস ডাক্তার দেখলেন কোথায় মৃত্যুর কামড়। ক্লোমরসে মাখা একটা অজীর্ণ পিণ্ড, সন্দেশ, পাউরুটি, বেলেডোনা। মার্ডার! হাতের ছুরি খসে পড়ল মেঝের উপর। সে শব্দে দুপা পিছিয়ে দাঁড়িয়ে রইলেন কৈলাস ডাক্তার। উত্তেজনায় বুড়ো কৈলাস ডাক্তারের ঘাড়ের রগ ফুলে উঠল দপদপ করে। পোকরাজের দানার মতো বড় বড় ঘামের ফোঁটা কপাল থেকে ঝরে পড়ল মেঝের ওপর। হঠাৎ ছটফট করে টেবিলের কাছে আবার এগিয়ে এলেন কৈলাস ডাক্তার। ছোঁ মেরে কাঁচিটা তুলে নিয়ে তুলসীর তলপেটের দুটো বন্ধনী ছেদ করলেন। নিকেলের চিমটের সুচিক্কণ বাহুপুটে চেপে নিয়ে স্নেহাক্ত আগ্রহে ধীরে ধীরে টেনে খুলে ধরলেন। পরিশলকে ঢাকা সুডোল সুকোমল এক পেটিকা, মাতৃত্বের রসে উর্বর মানবজাতির মাংসল ধরিত্রী। সর্পিল নারীর আলিঙ্গনে ক্লিষ্ট কুঞ্চিত, বিষিয়ে নীল হয়ে আছে শিশু এশিয়া। আবেগে কৈলাস ডাক্তারের ঠোঁটটা কাঁপছিল থরথর করে। যদু এসে ডাকল, হুজুর। ডেকে সাড়া না পেয়ে যদু বাইরে গিয়ে নিতাই সহিসের পাশে বসল। নিতাই বলল, এত দেরি কেন রে যদু? শালা বুড়ো নাতির মুখ দেখছে। এতক্ষণ শুনলেন সুবোধ ঘোষের লেখা গল্প সুন্দরম। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।